কি তোমার পছন্দ হবে? আঙ্কেল আপনি বলুন না, আমি দেখি পছন্দ হয় কিনা। দিনাজপুর চলে যাও, আশরাফের সাথে কিছুদিন সময় কাটাও। পারবো না, আমি তোর এসব পাগলামি অনেক দেখেছি, আর আমি দেখতে পারবো না। শোনো মা, ফাহিম না এলে কিন্তু আমি কিচ্ছু খাবো না, আর না খেয়ে আমি মরে যাবো। বাহ, তাহলে তো খুব ভালোই হয়। এমনিতেও তোর ভাবি বলছিল যে অনেকদিন গ্রামের বাড়ি দেখে না। সীমানা যাবে না। ভাবি যাবে না সেটা তুমি কি করে জানো? তুমি শুধু শুধুই আমাকে ডেকে ঝামেলা বানাতে চাচ্ছ। আমি তোকে আর অনুরোধ করবো না, একবার আয় প্লিজ। ঠিক আছে, তোমাকে না নিয়ে তো আমরা দিনাজপুর যাব না। যদি যাই সবাই মিলে যাব, আর তুমি না গেলে আমরা কেউ যাব না। এটা কেন বলছেন ভাইয়া? আমার জন্য আপনারা সবাই কেন আপনাদের আনন্দটা মাটি করবেন বলেন? তোমাকে ছাড়া আমরা আনন্দ করতে চাই না, বরং তুমি না গেলেই আমাদের আনন্দটা মাটি হয়ে যাবে। প্লিজ না করো না, চলো আমাদের সাথে। আসলে ভাইয়া আপনি এভাবে বললে আমি তো আর আপনাকে না করতে পারি না, কিন্তু একটা রিকোয়েস্ট, আরেকবার একটু ভেবে দেখুন। রোমানকে নিয়ে তুমি শুধু শুধুই টেনশন করছো। আমার মনে হয় কি জানো, চারিদিকের মানসিক চাপ থাকার কারণেও এমন বিহেভ করছে। দিনাজপুর গেলে একটা নতুন এনভায়রনমেন্ট, একটু রিফ্রেশড হবে, তখন দেখবে নোমান ঠিকই আগের মতো চেঞ্জ হয়ে ভালো হয়ে গেছে। এটা মনে হয় আর সম্ভব হবে না ভাইয়া, কারণ আমেরিকা থেকে ফেরার পর ও একদম চেঞ্জ হয়ে গেছে। ইনফ্যাক্ট ও আমাকে ডিভোর্সও দিতে চেয়েছে। হ্যাঁ, এটা আমি নোমানের কাছ থেকেই শুনেছি। আচ্ছা সীমানা, একটা কথা বলো তো, হঠাৎ নোমান তোমার উপরে এত ক্ষেপে গেল কেন? মানে তোমাদের মাঝে কি কোনো ঝামেলা হয়েছে? না ভাইয়া, এখন নতুন করে আর কিছু হয়নি, ওই পুরনো ঘাই আবার নতুন করে জেগে উঠেছে। পুরনো ঘা? সেটা কিরকম? তার এখনো ধারণা যে আমি আমার পুরনো লাইফটাই লিড করছি। সে মনে করে যে আমি কোনো একটা প্ল্যান করে আরমানের সাথে নেহার বিয়ে দিচ্ছি, এবং এটা আমি বাবাকে বুঝিয়েছি। আর শুধু সেটা না, সে মনে করে এখনো মৃণালের সাথে আমার সম্পর্ক আছে। কি বলছো? কিন্তু এগুলো তো সত্যি কথা না। হ্যাঁ ভাইয়া, এইসব কথা সত্যি না। আর সেটার জন্য আমি নোমানকে বিলিভ করানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি। ইনফ্যাক্ট আমি মৃণালকে ফোর্স রিজাইন করিয়েছি, যেন অ্যাটলিস্ট নোমান আমাকে ট্রাস্ট করে। আমি ড্রিঙ্ক করি না, আমি স্মোক করি না, আমি ওর মতো চলার পুরোপুরিভাবে চেষ্টা করছি, কিন্তু ওর কোনোভাবেই আমার প্রতি ট্রাস্ট আসছে না, আমাকে সন্দেহ করেই যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা নোমান আসলে কি চায় বলো তো? তুমি কি এই ব্যাপারে কিছু জানো? আসলে আমি জানি না সে কি চায়। অকারণে সন্দেহ করাটা তার একটা বাতিক হয়ে গেছে। এটা সত্যি যে একটা টাইমে আমি আরমানের সাথে নেহার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলাম, কিন্তু তারপর তো আর আমি কথাটা বাড়াইনি, কারণ আপনারা রাজি ছিলেন না। ইনফ্যাক্ট বাবার নিষেধ সত্ত্বেও আমি কিন্তু ওকে ওই বাড়িতে ফেরত দিয়েছি। এরপর বাবা আবার কি মনে করে সিদ্ধান্ত নিল সেটা তো আমি বলতে পারছি না। ভাইয়া বিশ্বাস করুন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। তারপরও নোমান আমাকে অবিশ্বাস করে আমার সাথে মিসবিহেভ করলো। নোমানের হয়তো কোনো কারণে মনটন ভালো নেই, তাই তোমার সাথে এরকম মিসবিহেভ করেছে। দেখো সব ঠিক হয়ে যাবে। আমার তা মনে হয় না ভাইয়া, আসলে সে চাই না আমি এই বাড়িতে থাকি। এরপরও তো আমার এই বাড়িতে থাকাই উচিত না, তারপরও এই বাড়িতে আছি জাস্ট বিকজ অফ এই বাড়ির উপর আমার একটা অনেক মায়া চলে এসেছে। আসলে আপনাদের সবাইকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসা ছেড়ে আমি কোথাও চলে যেতে চাই না। এভাবে কেন বলছো তুমি? এটা তো তোমারও বাড়ি। কাছের মানুষ যখন পর হয়ে যায় তখন তার চারিপাশের মানুষগুলো সব অচেনা হয়ে যায়, দূরত্ব বেড়ে যায়। কোনো এক সময় আপনাদের কাছে আমি অচেনা হয়ে পড়ব। একটা কথা বলবো সীমানা? জি বলুন। জানি এভাবে আমার বলাটা ঠিক হচ্ছে না, তারপরে তোমাদের বেটারমেন্টের জন্য বলেই ফেলি। দেখো সীমানা, এই ম্যারিড লাইফে
এই স্টেজে আসার পর না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। এই দূরত্বটা গোছাতে হলে একটাই মাত্র পথ খোলা, তোমরা বেবি নিয়ে নাও। আসলে ভাই আমরা তো অনেক বছর ধরেই ট্রাই করেছি, আমাদের দুজনের মধ্যেই প্রবলেম ছিল, বাচ্চা হয় না। ইনফ্যাক্ট অনেক ডাক্তার কবিরাজ সবই তো চেক আপ করালাম, কিন্তু কোনোটাতেই কোনো কিছু কাজ করেনি। একটা সময় আমাদের প্রবলেমটা সলভ হলো এবং আমরা মেন্টালি প্রিপেয়ারও হলাম যে এখন বাচ্চা নিব, কিন্তু তখনই নোমান আমেরিকা চলে যায়। তারপর আর আমাদের বাচ্চা নেওয়া হলো না, আর কখনো মনে হবেও না। এনিওয়ে ভাইয়া, থাক এসব কথা। সরি, কিছু মনে করো না, আমি মনে হয় তোমাকে একটু কষ্ট দিয়ে ফেললাম। না ভাইয়া, আপনি কেন কষ্ট দেবেন? আপনি তো যা বলেছেন আমাদের ভালোর জন্যই বলেছেন, বরং এইসব কথা বলে আপনার মনটা খারাপ করে দিয়েছে। আপনি কিছু মনে করবেন না। আরে না, আমি কিচ্ছু মনে করিনি। আমাকে নিয়ে চিন্তা করবেন না ভাইয়া, আপনি যখন বলেছেন আমি অবশ্যই যাব দিনাজপুরে। থ্যাংক ইউ সীমানা, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম ভাইয়া। তাহলে ভাই আমি এখন যাই? হ্যাঁ যাও, তুমি গিয়ে লাগেজটা গুছিয়ে ফেলো, আমাদের অ্যারেঞ্জমেন্ট সব কনফার্ম হলে আমি তোমাকে জানাবো। শিওর ভাইয়া। ঠিক আছে। মনিকাকে নিয়ে আমি কি করি বলতো? ওকে তো কোনো কিছু দিয়ে বোঝানো যাচ্ছে না, দিন দিন ওর পাগলামি বেড়েই যাচ্ছে। তোমাকে আগেই বলেছিলাম তুমি ওকে একটা ডাক্তার দেখাও, তুমি তো আমার কথা শুনলে না। এগুলো কি সাইকিয়াট্রিস্টের কাজ? বললেই তো আর সে ডাক্তারের কাছে যাবে না, আর এটা তো ডাক্তারের বিষয় না। আর মনিকা তো আর অসুস্থ না। অফকোর্স অসুস্থ, সে একটা পাগল। ওর চিকিৎসা করো, দ্রুত চিকিৎসা করো, না হলে কিন্তু আরো পস্তাবে। এই মেয়ে কিন্তু তোমাকে শেষ করে দিবে বললাম খালা। সে তো আমার কোনো কথাই শুনছে না, এত করে বোঝালাম, কোনো কাজ হচ্ছে না। কেন শুনবে না? কি শিক্ষা দিয়েছো তুমি ওকে? ধরে চল লাগাও একটা। হ্যাঁ, তুই এত রেগে যাচ্ছিস কেন? রাগের কথা বলে রাখবো না, এটা কেমন কথা বলছো তুমি? দিনের পর দিন সে বেয়াদবি করে যাচ্ছে, ওকে কি এখন কোলে বসে আদর করবো? আগে তো কখনো এরকম করেনি মনিকা, তাই কখনো কঠিন শাসনের দরকার হয়নি। কি যে হলো মেয়েটার। ওকে খালা, তুমি একটা কাজ করো, ও যদি তোমার কথা না শুনে তুমি ওকে স্ট্রেট খালুর কাছে পাঠিয়ে দাও। সেটা কি বলিনি? বলেছি, কিন্তু ও যাবে না। বলার মতো করে বলনি, বলার মতো করে বললে ঠিকই যেত। তুমি কি করেছো? আদর দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছো, এখন কোনো কথাই শুনে। যদি আমার হাতে পড়তো একদম সোজা করে দিতাম। অত বড় মেয়ের গায়ে কি হাত তোলা যায়? জীবনে কোনোদিন ওর গায়ে একটা আঁচড়ও পর্যন্ত আমি দেইনি। ওটাই ভুল করেছো খালা, আদর যেমন করেছো ওটা শাসন করা দরকার ছিল। ওটা না করে করে তো মাথায় তুলেছো, যখন যা আহ্লাদ করেছে তাই দিয়েছো। না করোনি, কোনোদিন একটা অভাবও বুঝতে দাওনি। এটা ঠিক হয়নি তোমার, আর এর জন্যই মনিকার আজকে এই অবস্থা। যেটা হয়ে গেছে সেটা বলে তো লাভ নেই। এখন কি করে এই অবস্থা থেকে আমি রেহাই পাবো, আমাকে সেই বুদ্ধিটা দে। আমার মাথায় তো কিছুই আসছে না। দেখো খালা, মেয়ে বড় হয়েছে, যখন প্রয়োজন ছিল শাসন করার তখন তুমি শাসন করনি।
এখন আসলে শাসন করে কাজ হবে না, ওকে এখন বোঝাতে হবে। তুমি একটু বোঝানোর চেষ্টা করো, তাকে সিচুয়েশনটা বুঝতে হবে। এই সিচুয়েশন না বুঝে এই বয়সে পাগলামি করাটা তার শোভা পায় না। দেখো, এইসব কথা বাইরের লোকজন শুনলে কি হবে বলো তো? মানুষজন তো হাসাহাসি করবে, এটা ওর জন্য খারাপ হবে। সবই বুঝতে পারছি, কিন্তু কিছুই করতে পারছি না। খালা, তুমি এসব বাদ দিয়ে খালুর সাথে কথা বলো সোজাসুজি। দেখো খালু কি বলে। ওকে বললে কি সব সমাধান হয়ে যাবে? বলবে যে আমি মেয়েকে মানুষ করতে পারিনি, সব দোষ আমাকেই দিবে। কথাটা তো ভুল না, বললে তো শুনতে হবে তোমাকে। তাতেই কি সব কিছু সলিউশন হয়ে যাবে? খুব তো খালার দোষ দিচ্ছিস। আচ্ছা, তোর খালু কি করেছে বলতো? আমার জন্য না হোক, কখনো মেয়ের জন্য একবার দেশে এসেছে? তাকে সময় দিয়েছে? তাকে আদর করেছে? করেনি। আর শাসন করার বেলা সব আমাকেই করতে হবে, তাই না? আমি মেয়েকে মানুষ করিনি, এই করিনি, সেই করিনি। তোরা পুরুষরা না সবসময় মেয়েদের ঘাড়ে চেপে বসিস, মনে করিস এভাবেই তোদের পুরুষত্ব প্রকাশ পায়। একটা মেয়ে যে কত স্ট্রাগল করে তার সংসারটাকে টিকে রাখে, সেটা তোরা বুঝিস? খালা, এইসব কথা শোনানোর জন্য তুমি আমাকে এখানে ডেকেছো? না, কিন্তু তুই আমাকে এসব কথা বলতে বাধ্য করেছিস। ঠিক আছে, এখন তুমি আমাকে কি করতে পারো? কিছুই করতে হবে না, আমার মেয়ে আমি সামাল দিব, পারলে পিটিয়ে সোজা করে ফেলবো। অমনি রাগ করে ফেললাম। আচ্ছা বাবা, ঠিক আছে, দেখি আমি ওর সাথে কথা বলে দেখি কি করা যায়। কি বলতে চাই সেটা আমি শুনি, তবে একটা কথা বলে রাখি, ও যদি উল্টোপাল্টা কিছু বলে তাহলে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। আমি আর কাউকে দোষই দিব না। ওই মেয়ে বাঁচলে কি আর মরলে কি, সব দোষই আমার। খালা কুল, প্লিজ ঠান্ডা হও, এইভাবে কথা বলো না। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলছি তো। তুই কি করবি কর, এসব নিয়ে আমি আর ভাবতে পারছি না। আমি অফিসে যাব। ঠিক আছে, আমি মনিকার সাথে কথা বলছি। প্ল্যানটা আসলে আরমানের, আমরা জাস্ট এক্সিকিউট করছি। প্ল্যানটা জারি হোক, শেষমেশ যে যাওয়া হচ্ছে এটা নিয়ে আই এম রিয়েলি এক্সাইটেড। থ্যাংক ইউ। তুমি যে এক্সাইটেড সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এত এক্সাইটেড কেন সেটা তো বুঝতে পারছি না। এক্সাইটেড হব না? বাবার কাছে এই দিনাজপুর নিয়ে আমি কত গল্প শুনেছি, আমার তো খুব লোভ হচ্ছিল আমি কবে দিনাজপুরকে কাছ থেকে দেখব। দিনাজপুর, ওখানে ঘুরে ঘুরে দেখার মতো তেমন কিছু নেই। বাবার জন্মস্থান, তাই বাবার এত টান। আমার অবশ্য এত টান নেই। কেন? তোমারও তো জন্মস্থান ওইখানে, তাহলে তোমার টান নেই কেন? বার্থপ্লেস নিয়ে আমার অত ইমোশন কাজ করে না। ইনফ্যাক্ট বাবার ওখানে চাইল্ডহুড কেটেছে, আর আমি অনেক প্র্যাকটিক্যাল একটা মানুষ। এত প্র্যাকটিক্যাল হলে তো তুমি ওখানে গিয়ে এনজয়ই করতে পারবে না। কেন পারবো না? আমি গিয়েই তো আমার প্রথম কাজগুলো সারবো, ঘুরে ঘুরে বাবার সম্পত্তি দেখবো, প্রপার্টির খোঁজ খবর নিব। এইসব করতে করতেই আমার দিব্যি সময় কেটে যাবে। হাসছো কেন? যার মনে যা সেটাই ভেবে হাসছি। তা ঠিক, দিনাজপুর কিন্তু যে যার প্ল্যান নিয়েই যাবে। সেটা তো আমি জানি। আরমান যাচ্ছে বাবাকে কনভিন্স করে ঢাকায় নিয়ে আসতে, আর অন্যদিকে সীমানা যাচ্ছে বাবাকে কনভিন্স করে দিনাজপুরে আটকে রাখতে, যেন আরমান যতদিন বিয়েতে রাজি না হবে বাবা যেন ঢাকায় না আসে। যখনই আরমান রাজি হবে তখনই যেন সে ঢাকায় আসে। এক্স্যাক্টলি। আর আমরা যাচ্ছি প্রপার্টির খোঁজ নিতে। আচ্ছা আমান, একটা কথা বলো তো, নোমান কেন যাচ্ছে? নোমানে তো যাবার ইচ্ছেই ছিল না, কিন্তু দুই ভাই যাব, নোমান যাবে না, দেখতে তো খারাপ দেখায়। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও সে যেতে রাজি হয়েছে। তাহলে তো সে ট্যুরটাকে এনজয় করবে না। তা ঠিক, কিছুটা তো বোর হবে। বোর যেন না হয় সেটার একটা ব্যবস্থা করতে হবে, আর সেটার ব্যবস্থা করবে তুমি। আমি করব? এক্স্যাক্টলি তুমি।
নোমানকে এই ট্যুরটা এনজয় করাতে হবে তোমাকে। এক সেকেন্ড, মা তুমি বলছো দিনাজপুরে গিয়ে আমি আমার কাজ বাদ দিয়ে আমি নোমানকে সময় দিব, ওকে এন্টারটেইন করব? সরি, এটা সিম্পলি ইম্পসিবল, আমার জন্য সম্ভব না এটা। তার চেয়ে বড় কথা, আমি কেন এসব করতে যাব? লাভ আছে। লাভ? তুমি কোন লাভের কথা বলছো বলো তো? দেখো আমান, আমরা কিন্তু চাই না নেহার সাথে আরমানের বিয়ে হোক, নোমানও সেটা চায় না, রাইট? রাইট। কাজে আমরা যদি এখন নোমানকে একটু সাপোর্ট দিই, ওকে একটু সময় দিই, তাহলে কিন্তু সীমানা একা এই কাজটা কিছুতেই করতে পারবে না। ও যদি এই বিয়ে দিতে চায়ও, তখন কিন্তু আমরা সবাই মিলে এই জিনিসটা আটকে দিতে পারবো। এটা অবশ্য তুমি ভালো বলেছো। সীমানার দায়িত্ব আমার, আমি ওকে কড়া নজরদারিতে রাখবো। সে যেন কোনোভাবেই বাবার কাছে আরমানের বিয়ে নিয়ে ঘেঁষতে না পারে, বাবার কানে কোনো কুমন্ত্র না দিতে পারে, সেটা টেক কেয়ার আমি করব। আর নোমানের দায়িত্ব তোমার, তুমি সবসময় ওকে কড়া নজরদারিতে রাখবে। কিন্তু লিসা, কাজটা খুবই বোরিং। বোরিং? বোরিং কেন? নোমানের বিহেভিয়ারটা রিয়েলি আনপ্রেডিক্টেবল, উদ্দেশ্যহীন। এই মেন্টালিটির মানুষের সাথে সময় কাটানো তো খুবই ডিসগাস্টিং। আমাদের স্বার্থ উদ্ধারের জন্য এতটুকু স্যাক্রিফাইস তো আমরা করতেই পারি। ওকে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। তাহলে কবে যাচ্ছি আমরা? নেক্সট উইক। ওকে, তাহলে আমি ব্যাগটা গুছিয়ে ফেলি। গুছাও, আমার জরুরি কাজ আছে, কাজ ছেড়ে আসি। মনিকা, মনিকা, কখন এসেছো? একটু আগে। তোর কি হয়েছে বলতো? ইদানিং নাকি তুই কলেজে যাচ্ছিস না? শরীর খারাপ করেছে? মা বলেছে এসব কথা? আরে এসেই তো শুনলাম তোর মায়ের কাছে সকালে নাকি নাস্তাও করিসনি। কি হয়েছে তোর বলতো? কিছু হয়নি। আরে বাবা, কিছু হয়নি যখন তাহলে না খেয়ে আছিস কেন? এমনিতেই। আজকাল কলেজে খুব কামাই দিচ্ছিস নাকি? কলেজে যেতে ভালো লাগে না তাই। কেন? হঠাৎ এই অনীহার কারণ কি? কিছু না, এমনি। দেখ মনিকা, তুই যা করছিস সেটা অন্যায়। প্রথমত তুই নিজের ক্ষতি করছিস, তারপর মানুষের কাছে হাসির প্রাপ্ত হচ্ছিস, সেটাও ঠিক না। আমার কিছু হলে কার কি আসে যায়? কার কি আসে যায় মানে কি? তোর জন্য খালা কতটা টেনশন করতে জানিস? তুমি করো। এখানে আমার কথা আসতেছে কোত্থেকে? তুমি করো কিনা সেটা বলো। করবো না কেন? নিশ্চয়ই করি। আর না হলে তোকে জ্ঞান দেবার জন্য এই বাসায় আসি? শোন মনিকা, আমার কথাটা মন দিয়ে শোন। এসব পাগলামি বাদ দে, অনেক হয়েছে। এগুলো বাদ দিয়ে স্বাভাবিক লাইফে ফেরত আয়। ক্লাসে যা, বন্ধু বান্ধবের সাথে ঘোর, সিনেমা দেখ, মাস্তি কর, দেখবি সবকিছু নর্মাল হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। আমার ওসব এখন আর ভালো লাগে না। তাহলে কি করবি? পড়াশোনা ছেড়ে দিবি? গার্মেন্টসে চাকরি করবি? যে পর্যন্ত পড়াশোনা করছিস তাতে অনায়াসে তুই একটা অপারেটরের চাকরি পেতে পারিস, করবি? না। তাহলে কি করবি? প্রাইমারি স্কুলে আয়ার চাকরি? তুমি কি আমার সাথে মজা করছো? আমি মোটেও মজা করছি না, তোকে তোর চোখে আঙ্গুল দিয়ে প্র্যাকটিক্যাল লাইফটা বোঝানোর চেষ্টা করছি। পড়ালেখা না করলে এর থেকে ভালো কোনো জব পাওয়ার চান্স তোর নেই। তুই একটা কাজ করতে পারিস, সেটা অবশ্য এর থেকে বেটার। তুই দুবাই খালুর কাছে চলে যা। আমি কোথাও যাব না, এখানেই থাকবো, পড়াশোনাও করব। দ্যাটস গুড, এই তো বুঝতে পেরেছিস। কিন্তু একটা শর্তে। শর্ত? আবার কিসের শর্ত? তুমি এই বাড়িতে আবার চলে আসো। ইম্পসিবল। আমার কি মাথা খারাপ হয়েছে? আমি এই বাড়িতে আবার আসবো তোর পাগলামি দেখার জন্য? বিশ্বাস করো, আমি আর কখনো করব না। এসে তোমাকে ছুঁয়ে প্রমিস করছি। এইটাও একটা পাগলামি, হাত ছাড়া আমার। তুই যে আমি আসলে পড়াশোনা করবি আর আমি না আসলে পড়াশোনা করবি না, এই কথাটাও একটা পাগলামির কথা। তুমি আমাকে বিশ্বাস করছো না? তোকে আমি আর বিশ্বাস করি না।
শোন, এসব শর্ত টর্ত বাদ দে, পাগলামি ছাড়, পড়াশোনায় মনোযোগ দে। আর তা যদি তুই না করিস তাহলে আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না। প্লিজ ভাই, তুমি যাবে না। তুমি না গেলে আমি আবার পড়বো, আমি আবার কলেজে যাব। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো তোমার কথার অবদ্ধ হব না। যা বলবে তাই শুনবো। তুমি না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না, আমার কোনো কিছুতে মন বসে না, অস্থির লাগে নিজের কাছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি। এই মনিকা, কি হচ্ছে? ছাড় আমাকে, ছাড়। ছাড়বো না আমি। মনিকা, বেশি বাড়াবাড়ি হচ্ছে। ছাড়। আমাকে ছুতে তোমার ঘৃণা হয়? কি চাও তুমি? ওই বুড়ি মহিলাটাকে বিয়ে করতে চাও? ওকে ভালোবাসো? ওর মধ্যে কি আছে এমন যেটা আমার মধ্যে নেই? কিসের এত প্রেম তোমাদের? কিসের এত অহংকার তোমার? আমাকে রেখে তুমি একটা বুড়ির প্রেমে হাবুডুবু খাচ্ছ? ও তোমার রূপ হয়েছে, তাই না? আমি আসলে বুঝতে পারছি না যে তুমি এত কঠিন অবস্থানে কেন চলে গেলে। আমাদের মধ্যে কি নতুন করে কিছু হয়েছে? যা হয়েছে সেটাই তো হজম করতে পারছি না, নতুন করে আবার হবার কি আছে? এভাবে বলছিস কেন? ও তো এর আগে এরকম আচরণ কখনোই করেনি। তুই এই বাসা থেকে চলে যেতে চাচ্ছিস তাই করেছে। মনিকার এই আচরণটা তোমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে? আমি এই বাসায় থাকতে চাইনি বলে সে আমাকে আছড়ে জখম করে দেবে? মানে এটা নর্মাল? কি বলছো খালা? তার মানে মনিকাকে বিয়ে করলে খালার কোনো আপত্তি নেই? কি বলছো তুমি? মা, কাউকে ভালোবাসাটা কি অপরাধ? ফাইনকে নিয়ে আর একটা কথা আমি তোর কাছ থেকে শুনতে চাই না। অনেক জ্বালিয়েছিস, এখন থাম। কি